নমস্কার। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে এবং আজকে আলোচনা করব। সামনেই মকর সংক্রান্তির পূর্ণতিথি আসছে এবং এই পূর্ণতিথির দিন আপনারা কি কি করবেন, কি কি করা একদমই উচিত নয়, সেই সঙ্গে সঙ্গে রাশি অনুযায়ী, প্রত্যেকের রাশি অনুযায়ী কি কি দান করলে সেদিন আপনারা পুণ্যফল লাভ করতে পারবেন, সেই পুরো বিষয়টাই বোঝানোর চেষ্টা করব। তাই অবশ্যই আজকের ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের এই ধারণাটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এবং মকর রাশির দিনকে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, সেই বিষয়টাও আপনারা পুরো বুঝে যাবেন। এবং মকর রাশিকে এত গুরুত্ব দেওয়ার কারণই বা কি, সেই বিষয়টাও আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। অবশ্যই বারবার একই রিকোয়েস্ট করি এবং আজও করব যে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। যাই হোক, এই যে মকর সংক্রান্তি তিথি, এই মকর সংক্রান্তি তিথি এত গুরুত্বপূর্ণ হওয়ার যে কারণ, সেটা হচ্ছে এই মকর সংক্রান্তির দিন থেকেই কিন্তু উত্তরায়ণ শুরু হয়, অর্থাৎ সূর্যের উত্তরায়ণ শুরু হয় এবং এই মকর সংক্রান্তির আগের দিন পর্যন্ত কিন্তু এই যে আমাদের সূর্যদেব বা রবি, তিনি কিন্তু গুরুগৃহে থাকেন, অর্থাৎ ধনু রাশিতে থাকেন এবং আমরা প্রত্যেকেই জানি যে ধনু রাশিতে কিন্তু গুরুর ঘরের মধ্যে রাজার অতটা তেজ থাকে না। অর্থাৎ গুরুর ঘরে যখন রবি প্রবেশ করেন বা সূর্যদেব প্রবেশ করেন বা রাজা প্রবেশ করেন বলা যেতে পারে, তো তিনি কিন্তু তার মাথা নত করেই সেখানে প্রবেশ করেন এবং সেখানে কিন্তু তিনি তার যে তেজ বা তার যে শক্তি ঊর্জা, সেই শক্তি ঊর্জাকে কিন্তু অনেকটাই নতমস্তকে থাকেন, যেহেতু তিনি গুরুর ঘরে থাকেন। এই গুরুর ঘর থেকে যখন তিনি তার পিতার বাড়িতে যাবেন তখন থেকে কিন্তু উত্তরায়ণ শুরু হচ্ছে, অর্থাৎ গুরুগৃহে থাকছেন যখন, তখন কিন্তু দক্ষিণায়নের লাস্ট ভাব সেটা বা লাস্ট ঘর বলা যেতে পারে এবং যখন তিনি পিতার ঘরে অর্থাৎ শনির ঘরে মকর রাশিতে প্রবেশ করছেন, তখন সেই দিন থেকে কিন্তু তিনি পিতার গৃহে যাচ্ছেন বা মকর সংক্রান্তি সেই জন্য বলা হয় মকরের ঘরের মধ্যে রবির প্রবেশের কারণে। এবং সেই দিন থেকে কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে তার তেজ রশ্মি বা তার তেজস্বিতা ধীরে ধীরে বাড়তে থাকে। কেন? কারণ কি, তিনি কিন্তু আমরা যদি দেখি যে পিতার বাড়িতে আমরা প্রত্যেকেই কিন্তু একটা ভালোবাসি থাকতে, বা একটা পিতার গৃহ মানে হচ্ছে আমার নিজের গৃহ, এরকম একটা ভাবধারা কিন্তু চলে। তো যাই হোক, সেই ভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রবির তেজরশ্মি বাড়তে থাকে এবং সেই দিন থেকে কিন্তু উত্তরায়ণ শুরু হয় এবং এই দিনটিকে কিন্তু অত্যন্ত পূর্ণ তিথি হিসাবে ধরা হয়ে থাকে। এবং আমরা যদি মহাভারতও দেখি যে পিতামহ ভীষ্মও কিন্তু এই উত্তরায়ণের দিনটির জন্য অপেক্ষা করছিলেন তার দেহত্যাগ করার জন্য এবং এই উত্তরায়ণের সময় কিন্তু তিনি দেহত্যাগ করেন, কারণ উত্তরায়ণের এই সময়টা কিন্তু অত্যন্ত পবিত্র সময়, যে সময় দেহত্যাগ করলে তিনি বলে গেছেন যে সেই সময়ে কিন্তু স্বর্গলাভ বা স্বর্গপ্রাপ্তি করা যায়। যে কারণে কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এই দিনটিকে অত্যন্ত পূর্ণ একটি তিথি হিসাবে ধরা হয়। তো যাই হোক, আমরা যদি এই দিনটার খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে অনেক জায়গাতেই কিন্তু এই দিনটাকে একটা মেলার মতো বা উৎসবের মতো পালন করা হয়। বিভিন্ন সাধু সন্ন্যাসী বিভিন্ন জায়গায় বিভিন্ন পুণ্যের যে সমস্ত জায়গা রয়েছে, যেমন গঙ্গাসাগর, কুম্ভের মেলা ইত্যাদি যে সমস্ত জায়গা বা পবিত্র যে সমস্ত জলাশয়গুলো রয়েছে, সেই জায়গাগুলোতে বিভিন্ন সাধু সঙ্গম হয়ে থাকে, বিভিন্ন সাধুরা আসেন এবং সেখানে কিন্তু সেই পুণ্য তিথিতে স্নান করেন এবং সেখানেও কিন্তু অনেক সাধারণ মানুষরা যান এবং সেখানে সেই সাধু বাবাদের আশীর্বাদ নেন বা সেই জায়গার যে পবিত্রতা বা একটা গুড ভাইবস, সেই ভাইবসটা নেওয়ার চেষ্টা করেন। তো বুঝতেই পারছেন কতটা ভাইটাল এই তিথি। তো আপনারাও যেগুলো করবেন সেদিনকে বা করবেন না, বা আপনাদের রাশি অনুযায়ী কি দান করবেন, সেটা আমি সম্পূর্ণ বলে দেওয়ার চেষ্টা করবেন। এবং এত গুরুত্বপূর্ণ একটা তিথিতে যদি আপনারা আপনাদের রাশি অনুযায়ী এই জিনিসগুলো দান করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সেই দিনের যে পুণ্য ফল, সেই পুণ্য ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন। তো যাই হোক, আর কথা বাড়াবো না, প্রথমে বলবো, দেখুন এই
মকর সংক্রান্তির তিথিতে সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে। অর্থাৎ যাদের সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যেস নেইও তারাও কিন্তু সেদিনকে একটু সকালবেলা কষ্ট করে ওঠার চেষ্টা করবেন যদি এই তিথির পূর্ণ ফল আপনি নিতে চান। সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনার কাছাকাছি পবিত্র যে জলাশয় রয়েছে, যদি আপনার বাড়ির কাছে কোনো গঙ্গা রয়েছে সেখানে চলে যান, বা কোনো প্রবাহিত নদী রয়েছে সেখানে চলে যেতে পারেন। এছাড়াও এই সমস্ত জায়গা যেগুলো আমি বললাম, গঙ্গাসাগর, কুম্ভ মেলা বা বীরভূমের জয়দেব কেন্দুলি ইত্যাদি, এরকম কিন্তু আরো হয়তো নাম রয়েছে যেখানে আমরা হয়তো জানি না, যেখানে সাধু সঙ্গম হয় বা পবিত্র জলাশয়ে স্নান হয়, সেই জায়গায় চলে যাওয়ার চেষ্টা করুন। এবং সেখানে কিন্তু সকালবেলা গিয়েই বা তার আগের দিনও আপনি যেতে পারেন, আগের দিন গেলে সকালবেলা উঠেই কিন্তু সেই পবিত্র জলাশয়ে প্রথম যে কাজ আপনাদের সেটা হচ্ছে স্নান করার চেষ্টা করুন। আর যারা একদমই যেতে পারবেন না তারা অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বাড়ির বাথরুমের মধ্যে স্নান করার চেষ্টা করুন, এবং স্নান করার পরে অবশ্যই কিছুটা গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সেটা বাথরুমের মধ্যে নয়, অবশ্যই চান টান হয়ে গেলে জামা কাপড় পরে নেওয়ার পর ঠাকুর ঘরে গিয়ে গঙ্গা জলটা মাথায় নেওয়ার চেষ্টা করবেন। এটা করার চেষ্টা করুন। এবং সেই সঙ্গে সঙ্গে যারা জলাশয়ে গিয়ে স্নান করছেন তারা অবশ্যই জলাশয়ে অন্তত যেন কোমর পর্যন্ত মানে ডুবে থাকা অবস্থায় সূর্যার্ঘ্য দেওয়ার চেষ্টা করবেন। সূর্যের দিকে, পূর্ব দিকে মুখ করে সূর্যার্ঘ্য দেওয়ার চেষ্টা করবেন এবং সূর্যের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন। এবং যারা বাড়ির মধ্যে স্নান করবেন তারা কিন্তু অবশ্যই স্নান টান করে নিয়ে আপনি পূর্ব দিকে মুখ করে যেভাবে সূর্যার্ঘ্য দেওয়া উচিত সেই রকম ভাবে সূর্যার্ঘ্য দেওয়ার চেষ্টা করুন। দেখুন, সূর্যার্ঘ্য যেভাবে দেওয়া হচ্ছে সেটাও আমি সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করছি। যে একটা তামার ঘটি নেওয়ার চেষ্টা করবেন। তামার ঘটির মধ্যে জল, তিল এবং একটি অন্তত লাল ফুল বা লাল চন্দনের গুঁড়ো সেটার মধ্যে দিয়ে পূর্ব দিকে মুখ করে আপনি কিন্তু সূর্যের মন্ত্র বলতে বলতে সেই জলটাকে 3 বার দেওয়ার চেষ্টা করুন। তো এইভাবে করার চেষ্টা করুন। এবং সেই জলটা আপনি যেখানেই করছেন সেটা যেন মাটির মধ্যে না পড়ে, কোনো গাছের টবের মধ্যে আপনি দিতে পারেন, বা হয়তো একটা গামলার মধ্যে সেই জলটাকে নিয়ে ধরে সেইটাকে আপনি আবার কোনো জলাশয়ের মধ্যে জলটা দিয়ে দিতে পারেন, বা কোনো পবিত্র গাছের মধ্যেও আপনি সেই গাছের গোড়ায় জলটা দিয়ে দিতে পারেন। সেকেন্ডলি বলবো, সেদিনকে বাড়ির যারা বয়স্ক মানুষরা রয়েছে আপনার, তাদেরকে প্রণাম করার চেষ্টা করুন, তাদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন, সর্বোপরি তাদেরকে কোনো গিফট দেওয়ার চেষ্টা করুন। এবং সেই সঙ্গে সঙ্গে সেদিনকে আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো মন্দির থাকে, যে মন্দিরে আপনি যেতে পছন্দ করেন সেই মন্দিরে যান এবং সেই দেবতার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন। এবং যদি মন্দিরে নাও যেতে পারেন তাহলে বাড়ির মধ্যেও অন্তত ঠাকুর ঘরে বেশ কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। এবং যে যে ঠাকুরকে আপনি ফুল দেন বা মনে মনে স্মরণ করেন তাহলে তাদেরকে কিন্তু স্মরণ করার চেষ্টা করুন। এরপরে বলবো, সেই দিনকে কালো তিল এবং গুড় বাড়ির প্রত্যেককে কিন্তু সেদিনকে খাওয়া উচিত। অল্প একটু কালো তিল এবং গুড় কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে খাওয়া উচিত, সেইটাকে করার চেষ্টা করুন। সেই দিনকে কিন্তু বেশ কিছুটা দান, অবশ্যই বললাম যে দান সামর্থ্য মতো দান করা উচিত, কিছু না কিছু কিন্তু দান করা উচিত। এবং সেই দিন যারা নতুন রত্ন কিনেছেন বা স্টোন কিনেছেন, পরিধান করতে চাইছেন, সেই দিন শোধন করে পরিধান করার চেষ্টা করুন, কারণ সেদিন কিন্তু অত্যন্ত একটা পূর্ণ তিথি বলা যেতে পারে। এছাড়াও মা লক্ষ্মীর প্রিয় ঝাড়ু সেদিনকে আপনারা কিনতে পারেন, এটা কিন্তু খুব ভালো একটা তিথি এবং এই তিথিতে ঝাড়ু কিন্তু নিশ্চিন্তে কেনা যেতে পারে। এরপর বলবো কি কি করা সেদিনকে উচিত নয়। দেখুন, সেই দিনকে কিন্তু কোনো ঝগড়া ঝাঁটি, অশান্তি এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। যে যা বলছে সেদিনকে মেনে নেওয়ার চেষ্টা করুন। এবং সেই সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে কোনো দর কষাকষি একদম করা উচিত নয় বা দামাদামি করা উচিত নয়। যেটাই আপনার দরকার আপনি একদমে কিনে নিয়ে আসার চেষ্টা করুন, এটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। এবং সেই সঙ্গে সঙ্গে সেদিনকে কোনো গাছের পরিচর্যা করার চেষ্টা করুন। সেদিনকে গাছের গোড়ায় জল দেওয়ার চেষ্টা করুন, গাছকে যে কোনো রকম খাবার দেওয়ার চেষ্টা করুন, বা যে কোনো রকম প্রকারে সেদিনকে গাছকে একটু পরিচর্যা করার চেষ্টা করুন, অর্থাৎ গাছের সেবা করুন সেদিনকে। এটা কিন্তু ভীষণই একটা ভালো বিষয়। এবং সেদিনকে যদি আপনার কাছে কেউ কিছু চায় তাহলে কিন্তু আপনার সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করুন, কাউকে না ফেরানোর চেষ্টা করুন সেই দিনটাকে। এবং যে কোনো প্রকারে সেদিনকে কিন্তু কোনো রকম ভাবে ঝাড়ু দান কাউকে করবেন না। অর্থাৎ আপনার বাড়িতে থেকে যদি পাশের বাড়িরও কোনো মানুষ সেদিনকে ঝাড়ু চায় তাহলে সেদিন কিন্তু ঝাড়ু দান একদমই নয়, ঝাড়ু দান কিন্তু সেদিনকে করা উচিত নয়। এবং সেদিনকে কিন্তু কোনো তিলের জিনিস দান করা উচিত, তিলের নাড়ু,
তিলের যে কোনো জিনিস বানানো যেগুলো পাওয়া যায় সেই তিলের সমস্ত জিনিস কিন্তু সেদিনকে দান করা যেতে পারে। এবং তিলের জিনিস দান করলে কিন্তু আপনাদের যাদের জন্মছকের মধ্যে পিতৃদোষ রয়েছে সেই পিতৃদোষ কিন্তু বেশ কিছুটা খণ্ডন হয় এবং পিতৃ শান্তি হয় বলা যেতে পারে তিলের জিনিস দান করলে পরে। শিশুদেরকে আপনার সামর্থ্য মতো কিছু দান করার চেষ্টা করুন এবং আপনার আশপাশে যদি কোনো শিশু থেকে থাকে তাহলে তাদেরকে চকলেট বা আইসক্রিম এই জাতীয় কোনো কিছু জিনিসপত্র, বিস্কুট, এই সমস্ত জিনিস বা হয়তো লেখাপড়ার কোনো সামগ্রী, এগুলো কিন্তু দান করা যেতে পারে। আমি বলবো রাশি অনুযায়ী এক এক করে যে কি কি দান করা উচিত কোন রাশির জন্য। এবং সেদিনকে কিন্তু খাবার দান, কম্বল দান গরিবদের মধ্যে এগুলো কিন্তু করা যেতে পারে। যারা রাশি জানেন না তারা কিন্তু নিশ্চিন্তে এই সমস্ত বিষয়গুলো দান করতে পারেন। কি দান করতে পারেন? তিলের নাড়ু দান করতে পারেন, সেই সঙ্গে সঙ্গে গরিবদের মধ্যে কম্বল দান করতে পারেন বা শীতবস্ত্র দান করতে পারেন। এছাড়াও যে কোনো খাবার গরিব মানুষকে বা যার খাবারের অরিজিনালি দরকার তাকে আপনারা দান করতে পারেন। শিশুদের মধ্যে চকলেট, বিস্কুট, আইসক্রিম ইত্যাদি শিশুরা যেগুলো পছন্দ করে সেগুলো দান করতে পারেন। এছাড়াও পড়াশোনার যে কোনো জিনিসপত্র শিশুদের মধ্যে আপনারা দান করতে পারেন। যারা রাশি জানেন না তারা এগুলো কিন্তু নিশ্চিন্তে দান করতে পারেন। এরপর পরপর বলবো যে রাশি অনুযায়ী আপনারা কি কি দান করবেন। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির জন্য ভূমি বা মাটি সংক্রান্ত কোনো জিনিস দান করতে পারেন। মাটির থালা, মাটির গ্লাস, এছাড়াও মাটির তৈরি যে সমস্ত ঘর সাজানোর জিনিসপত্র হয় সেই সমস্ত জিনিসগুলো আপনারা কিন্তু নিশ্চিন্তে দান করতে পারেন মেষ রাশির মানুষরা। বৃষ রাশির মানুষরা গরুর থেকে পাওয়া কোনো জিনিস আপনারা দান করতে পারেন বা দুগ্ধ জাতীয় কোনো জিনিস যেগুলো হয়, যেমন ঘি, দুধ, দই, এছাড়াও কোনো মিষ্টি, সাদা মিষ্টি আপনারা কিন্তু নিশ্চিন্তে কাউকে দান করতে পারেন। এবং সেই সঙ্গে সঙ্গে মিথুন রাশির মানুষরা খাবার যে কোনো জিনিস দান করতে পারেন, তবে খেয়াল রাখবেন খাবার তাকেই দান করবেন যার খাবারের দরকার আছে, তাকেই কিন্তু খাবার দান করবেন। এছাড়াও সবুজ কোনো জিনিস দান করতে পারেন, বাচ্চাদের কোনো জিনিস দান করতে পারেন, চকলেট, বিস্কুট, আইসক্রিম ইত্যাদি বাচ্চাদেরকে দান করতে পারেন। বাচ্চাদের কোনো পোশাক কিনে দিতে পারেন। এছাড়াও বাচ্চাদের লেখাপড়ার জন্য কোনো কিছু খাতা, বই, পেন, পেন্সিল এই সমস্ত বিষয় কিন্তু আপনারা নিশ্চিন্তে দান করতে পারেন। কর্কট রাশির যারা মানুষরা রয়েছে তারা কিন্তু দুগ্ধজাত কোনো দ্রব্য দান করতে পারেন, অর্থাৎ দুধ দান করতে পারেন, দই দান করতে পারেন, ঘি দান করতে পারেন বা মিষ্টি কিন্তু দান করতে পারেন নিশ্চিন্তে। এবং সিংহ রাশির মানুষরা মধু দান করার চেষ্টা করুন, এটা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলদায়ক হবে। কন্যা রাশির মানুষরা শীতের পোশাক বা কম্বল দান করতে পারেন। এছাড়াও পড়াশোনা সংক্রান্ত বই, খাতা, পেন, পেন্সিল এই সমস্ত জিনিস যার দরকার, যে সমস্ত বাচ্চাদের দরকার পড়াশোনার জিনিস তাদেরকে দান করার চেষ্টা করুন। তুলা রাশির মানুষরা তিল বা গুড় দান করার চেষ্টা করুন। বৃশ্চিক রাশির মানুষরা গৃহের ঘর সাজানোর কোনো জিনিস দান করতে পারেন নিশ্চিন্তে। ধনু রাশির মানুষরা গুরুজনদের কোনো কিছু গিফট করতে পারেন, যা কিছুই হোক, জামা কাপড় বা যে কোনো কিছুই দান করতে পারেন বা পড়াশোনার সংক্রান্ত যে কোনো জিনিস কিন্তু বাচ্চাদের মধ্যে বিলি করতে পারেন ধনুরাশির মানুষরা। মকর রাশির মানুষরা কিন্তু তেলের যে কোনো জিনিস দান করতে পারেন, সর্ষের তেল বা বাজারে যে রাইস ব্র্যান অয়েল ইত্যাদি যে কোনো তেল আপনারা কিন্তু গরিব মানুষের মধ্যে দান করতে পারেন। এবং এই দানগুলো কিন্তু সবসময় চেষ্টা করতে হবে যে যার দরকার, অর্থাৎ নিডি পার্সন, যার সত্যি করে এই দানের দরকার আছে, জিনিসের দরকার আছে, তাকে দান করার চেষ্টা করবেন, তবেই কিন্তু সেই পুণ্যফল আপনারা লাভ করতে পারবেন। এবং কুম্ভ রাশির যারা মানুষরা রয়েছে তারা কিন্তু তিলের যে কোনো জিনিস দান করতে পারেন, যেমন তিলের নাড়ু বা তিলের খাজা, এই সমস্ত তিল দিয়ে বানানো যে সমস্ত জিনিসগুলো হয় সেই জিনিসগুলো কিন্তু আপনারা নিশ্চিন্তে দান করতে পারেন। এইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে। এই মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি যাদের সাড়ে চলছে তারা কিন্তু অবশ্যই সেদিনকে এই জিনিসগুলো দান করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের এই সাড়ে প্রভাব অনেকটাই আপনারা কমবে, সেটা দেখতে পারবেন। মীন রাশির মানুষরা ঠাকুরের যে কোনো জিনিস কাউকে দান করুন। ঠাকুরের জিনিস বলতে ধূপকাঠি বা মোমবাতি বা প্রদীপ ইত্যাদি যে কোনো জিনিস ঠাকুরের যেগুলো প্রয়োজনে লাগে, কাজে লাগে, এই সংক্রান্ত জিনিস আপনারা দান করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই বেটার হবে। বিশেষ করে আমি বারবার বলবো কুম্ভ রাশি, মীন রাশি এবং মকর রাশি, এই তিনটে রাশির কিন্তু দান সেদিনকে অবশ্যই করা কর্তব্য, কারণ
সেদিনকে দান করলে কিন্তু আপনাদের যে সাড়ে সাথের এফেক্ট সেটা কিন্তু অনেকটাই কম হবে। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমি বলবো দান করা অবশ্যই কর্তব্য, কারণ দান কিন্তু আমাদের জীবনের মধ্যে অনেকটাই পূর্ণ ফল নিয়ে আসে। এবং এই দানকে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে বা যদি খেয়াল করি লাল কিতাব মতে অত্যন্ত প্রায়োরিটি দেওয়া হয়েছে। লাল কিতাবের আমরা যদি খেয়াল করি তাহলে 90%-এর ওপর মানে প্রতিকারই হচ্ছে দান। 90% বলবো না, 95%-এর ওপরই হচ্ছে প্রতিকার দান, অর্থাৎ দানের ওপরেই কিন্তু লাল কিতাবের যে প্রতিকার সেই প্রতিকার মানে দাঁড়িয়ে আছে। তাই অবশ্যই বুঝতেই পারছেন যে দান কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু দানের ক্ষেত্রে বেশ কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হয়। প্রথমেই মাথায় রাখতে হবে যে রাতের বেলা কোনো রকম দান করা যাবে না। রাতের বেলা দান করলে কিন্তু সেই দান গ্রহণযোগ্য হয় না, অর্থাৎ তার যে পুণ্যফল সেই পুণ্যফল কিন্তু আপনি কখনোই প্রাপ্তি করতে পারবেন না। এবং সেই সঙ্গে সঙ্গে দানের ক্ষেত্রে মাথায় রাখতে হবে দান সবসময় নিডি পার্সনকে করতে হয়, অর্থাৎ যার দরকার আছে তাকেই আপনি দান করুন, তবে কিন্তু সেই দানের পুণ্যফল আপনি লাভ করতে পারবেন। তো এইগুলো মাথায় রেখে যদি আপনি দান করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার দান স্বীকৃত হবে, বা আপনি যে কারণে দান করতে চাইছেন সেই দানের যে পুণ্যফল সেই পুণ্যফল আপনি পেতে পারবেন। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময় দানের ক্ষেত্রে, যে দান করে কখনো সেটা কোনো মানুষকে বলবেন না বড় করে, অর্থাৎ ডান হাতের দান যেন বাঁ হাত জানতে না পারে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনি কোনো জিনিস দান করে যতটা গোপন রাখতে পারবেন তত কিন্তু ভালো ফল এই দানের ক্ষেত্রে আপনি লাভ করতে পারবেন। তাই অবশ্যই মকর সংক্রান্তিতে যে যে দানগুলো করার জন্য বললাম সেগুলো করার চেষ্টা করুন, এবং দেখুন অবশ্যই আপনাদের জীবনে পরিবর্তন আসবে। আর কথা পারবো না, এখানে বিদায় নিলাম। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।